সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। মিয়ানমার সীমান্তে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। দলটির নেতারা বলছেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণে অরক্ষিত দেশের সার্বভৌমত্ব। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, সেন্ট মার্টিন ইস্যুতে গুজব ও উস্কানি দিচ্ছে বিএনপি, আক্রান্ত হলে পাল্টা জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় সব কেন পাল্টাপাল্টি, আর এসব নিয়ে আমাদের আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন রাশেক রহমান, আওয়ামী লীগ নেতা, এবং সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব প্রধান শিরোনামগুলো। ঈদযাত্রার শেষ দিনে সবকিছু তুচ্ছ করে বাড়ি ফিরতে মরিয়া মানুষ, কানায় কানায় পূর্ণ লঞ্চ, কেবিনে গাদাগাদি, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে শত শত যাত্রী। শেষ মুহূর্তের বেচাকেনায় ফাঁকা রাজধানীর পশুর হাট, লাভ ক্ষতির হিসাব না করেই লোকসান আতঙ্কে বিক্রি করেন ব্যাপারীরা, কাঙ্ক্ষিত দামে কিনতে পেরে খুশি ক্রেতা। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, 5 স্তরের নিরাপত্তা বলয়, সৌদি আরব সহ দেশে দেশে ঈদ উল আজহা উদযাপন, মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে জামাত। এবার সেন্ট মার্টিন ইস্যুতে মিয়ানমার সীমান্তে সেনা মোতায়েনের দাবি করল বিএনপি। গায়ে পড়ে যুদ্ধ বাঁধানোর প্রয়োজন নেই বাংলাদেশের, মন্তব্য আওয়ামী লীগের। এবং প্রবল বৃষ্টিতে সুনামগঞ্জের দোয়ারা বাজারে খাসিয়ামারা নদীর বেড়িবাঁধে 5টি স্থানে ভাঙন, নিম্নাঞ্চল প্লাবিত, বন্যায় সিলেটে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি সব কেন পাল্টাপাল্টি। সোহরাব ভাই, আপনাকে দিয়ে আলোচনা করব দেশের সার্বভৌমত্বের প্রশ্ন যেখানে, দেশের নিরাপত্তার প্রশ্ন যেখানে, সেই বিষয়গুলো নিয়েও আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো একে অপরকে নানা রকম কটাক্ষ করে বক্তব্য দিচ্ছেন। নানা রকম বক্তব্যই কিন্তু আসছে, কোনো কিছু জেনেও দিচ্ছেন, অনেকটা না জেনে সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর হয়ে বক্তব্যগুলো আসছে। যে বিষয়গুলো আমাদের জানার দরকার, যে যখন একটি দেশের সার্বভৌমত্বের বিষয়ে জড়িত, সেসব বিষয়গুলোতেও আমরা কেন রাজনৈতিক দলগুলো এক হতে পারি না, বা রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আমরা সংযুক্ত বক্তব্য কেন আশা করতে পারি না? ধন্যবাদ। যেটা পারি না এটাই হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতি, যদি অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত, কিন্তু আমাদের রাজনৈতিক নেতারা সবসময় এটি পাল্টাপাল্টি করে আসছেন, যে কোনো বিষয়ে। সেটি নির্বাচন হোক, বহিঃশক্তির আক্রমণ হোক, সীমান্তে গোলাগুলি হোক, অথবা অন্য কোনো, এমনকি প্রাকৃতিক দুর্যোগেও। এটা কোনো দায়িত্বশীল রাজনৈতিক দলের নেতাদের কিন্তু এই মনোভাব থাকা উচিত নয়। রাজনীতিতে মতবিরোধ থাকবে, ঝগড়াঝাটি থাকবে, কিন্তু যখন এটি রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্ন, তখন তো সবাইকে এক হয়ে এটি মোকাবেলা করতে হবে, অন্তত জনগণকে আশ্বস্ত করতে হবে। এখন এক পক্ষ যদি বলে যে এটি নতজানু পররাষ্ট্রনীতি, এটি সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া হচ্ছে, আর এক পক্ষ বললো যে গুজব ছড়াচ্ছে, তাহলে মানুষ তো বিভ্রান্ত হবে, মানুষ তো আতঙ্কে থাকবে। মিয়ানমারের সেন্ট মার্টিনে কী ঘটনা ঘটছে, আইএসপিআর আজকে এটি একটা ব্যাখ্যা দিয়েছে। আমি মনে করি এই ব্যাখ্যাটি আরও আগে দেওয়া উচিত ছিল, তাহলে মানুষ জানতে পারতো যে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এই একটা বক্তব্য। রাজনৈতিক দলের নেতারা এমন প্রতিদিনই তো পাল্টাপাল্টি বক্তব্য দেন, সুতরাং এটি কোনটা যে সত্য কোনটা সত্য নয় এটা বোঝা কঠিন। এখন এটি নিয়ে গুজবও কেন ছড়ানো হবে? আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি বলেছেন সার্বভৌমত্ব রক্ষার, তিনি যদি, আমি তো দুই নেতার বক্তব্যে মৌলিক কোনো পার্থক্য নেই, তারাও উদ্বেগ প্রকাশ করেছেন যে আমরা আক্রান্ত না হই, বা কেউ আক্রমণ করলে আমাদের উচিত সেটা প্রতিরোধ করা। আবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদকও কিন্তু বলেছেন, ওবায়দুল কাদের সাহেবও কিন্তু বলেছেন যে আক্রান্ত হলে আমরা আগ বাড়িয়ে কারো উপর আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে আমরা জবাব দেব। সেনাপ্রধানও এই ধরনের বিবৃতি দিয়েছেন। তা আমি তো মনে করি যে মানে এই যে বিতর্ক করাটাই হচ্ছে মানে একটা কি বলে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা, যেটা সব ক্ষেত্রে হওয়া উচিত না।
আমি মনে করি কোনো ক্ষেত্রেই হওয়া উচিত না। যেমন দিন ঈদ যাত্রা ভালো হলে মানুষ স্বস্তিতে থাকবে, ভোগান্তি না হলে মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবে, দুর্ঘটনা না হলে হবে না, সেটাই চাই। তো এটা নিয়ে তো পাল্টাপাল্টি না। এবং আমাদের এখানে যেটা হচ্ছে, সরকার বিরোধী দলে থাকলে সব কিছু সরকার যেমন খারাপ দেখা হয়, আবার সরকারে যারা থাকেন তারা বিরোধী দলের কোনো সমালোচনায় সহ্য করেন না, মানে তার মধ্যে গুজব খোঁজেন অথবা ষড়যন্ত্র খোঁজেন, চক্রান্ত খোঁজেন। মানে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা উচিত। আপনি দেখুন যে ভারতে অন্য সব ক্ষেত্রে তাদের মধ্যে এই যে একটা নির্বাচন হয়ে গেল, প্রথমত তারা একটা নির্বাচন করতে পারলো, আমরা পারিনি কিন্তু। আর দ্বিতীয়ত হচ্ছে যে কোনো বিষয়ে অন্তত সীমান্তে আক্রমণ বা সার্বভৌমত্বের প্রশ্ন কিন্তু তারা কখনোই পরস্পর বিরোধী অবস্থান নেন না, একে অপরকে সহায়তা করেন, সহায়তা চান। আমাদের রাজনৈতিক দলগুলো যদি এই অবস্থানে আসতে পারত, সেটি জনগণের জন্য ভালো হতো, দেশের জন্য ভালো হতো, আমাদের মানে মানুষ অভয় থাকতো। মিয়ানমারে এই সমস্যাটা তো দীর্ঘদিনের, শুধু এখন সেখানে যুদ্ধাবস্থা চলছে। রোহিঙ্গা শরণার্থী শুধু আমাদের শরণার্থীর সমস্যা নয়, এই শরণার্থীর সঙ্গে মিয়ানমারের তাদের অভ্যন্তরীণ রাজনীতি, তাদের কি বলে একটা গৃহযুদ্ধ অবস্থা, এবং সেখানে গণতন্ত্রহীনতা, অনেক কিছু জড়িত। আবার যখন দেখা যায় যে আরসা বা এই ধরনের মিয়ানমারের সন্ত্রাসী জনগোষ্ঠী আমাদের শরণার্থী শিবিরে নানা রকম সশস্ত্র তৎপরতা চালায়, তখন তো ভয়েরই বিষয়। রাশেক ভাই, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, যেটি সৌরভ ভাই বললেন, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে এক ধরনের সংস্কৃতি তৈরি হয়েছে, পাল্টাপাল্টি, বিরোধী দল কোনো কিছু বললে সেটিকে ভালোভাবে গ্রহণ না করে ষড়যন্ত্র খোঁজা, গুজব খোঁজা, নানান রকম তত্ত্ব আবিষ্কার করা, এই সংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসবো কবে? আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি মনে করি একটু কয়েকটা জায়গা সঠিক করে আসা দরকার। সেটা হচ্ছে যে সৌরভ ভাই প্রথম আলোর সাথে আছে, দৈনিক প্রথম আলো, দৈনিক সমকাল, দৈনিক বাংলাদেশ প্রতিদিন এবং আরও অনেক পত্রিকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিয়ানমারের আগ্রাসন সম্বন্ধে কি বলেছে সেটা এখনই ইন্টারনেটে গেলে পাওয়া যাবে। তিনি পরিষ্কারভাবে বলেছেন, আশঙ্কার কথা বলেননি, তিনি নিশ্চিত হয়ে বলেছেন যে সেন্ট মার্টিনে মিয়ানমারের নৌবাহিনী গোলা ছুটছে। আমার বক্তব্যটা ওই জায়গা থেকে শুরু। প্রথম কথা হচ্ছে যে উনি তো একটি বৃহৎ রাজনৈতিক দলের মহাসচিব, ওনাকে কোনো কথা বলার আগে নিজের জায়গা থেকে তো তথ্য প্রমাণ নিয়েই কথা বলতে হবে। বাংলাদেশ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা রাশিয়ার মতো খুব বৃহৎ কোনো দেশ না। এই দেশে কোনো প্রান্তে কোনো একজন মানুষ যদি মারা যায়, এই খবর ছড়িয়ে পড়তে খুব একটা সময় লাগে না। আর তাও আবার এই তথ্য প্রযুক্তির যুগে সেন্ট মার্টিনে গোলা মারছে, গোলাটা কোথায় পড়েছে? ছবি, আলামত, কোনো সাক্ষী? আপনি তো মানুষকে অকারণে প্যানিক করে ফেলছেন। নিশ্চয়ই রাজনৈতিক দলের নেতা হিসাবে আপনি দেশের মানুষের ভালো চাবেন, বাংলাদেশের ভালো চাবেন, সবচেয়ে বড় কথা সার্বভৌমত্ব অটুট থাকুক এটা চাবেন, এতে আমি দোষ খুঁজে পাই না। কিন্তু সার্বভৌমত্ব রক্ষা করতে চান, দেশের মানুষের ভালো করতে চান, এই কথা বলে আপনি একটি অসত্য বক্তব্যের মাধ্যমে সমস্ত দেশে একটি প্যানিক তৈরি করবেন। প্যানিকের বাংলা কি হবে? মানে একটা আতঙ্ক তৈরি করবেন বা সংকট তৈরি করার চেষ্টা করবেন। সেই জায়গায় আমার আপত্তি রয়ে যায়। এবং সৌরভ ভাইয়ের কথা সঠিক যে ভারতে যদি আপনি যান, আজকেও কংগ্রেস একটা নতুন স্টেটমেন্ট দিয়েছে। তারা বলেছে যে নির্বাচন অবাধ হয়েছে কিন্তু নিরপেক্ষ হয়েছে, অনেক ক্ষেত্রে বলা যায় না, এটা তাদের রাজনৈতিক বক্তব্য থাকতে পারে। কিন্তু ইয়েস, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে সকল রাজনৈতিক দল ভারতে এক হয়ে যায়। আমার প্রশ্ন তো ওইটাই যে আমরা কি আমাদের প্রত্যেকের জায়গা থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতাদেরকে বলতে পারছি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জায়গায় আপনারা যদি তঞ্চকতা, অসত্য ব্যবহার করার থেকে বিরত না থাকেন তাহলে আমরা আপনাদের সাথে নাই? আমি মনে করি আমরাও আমাদের জায়গা থেকে খুব জোরালোভাবে বলতে পারছি না। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এমন একটা ধারাবাহিকতা বহন করেন যেটা বড্ড রক্তাক্ত। আপনার খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। আপনি 21শে আগস্টের গ্রেনেড হামলায় যে গ্রেনেডগুলো ব্যবহৃত হয়েছিল সেগুলো কিন্তু বাংলাদেশ থেকে আসেনি, সেগুলো বাইরের কোনো দেশ থেকে এসেছিল। আপনি জানেন যে 10 ট্রাক অস্ত্রের যেই চালান পাওয়া গেছিল সেই অস্ত্র কিন্তু খুব বেশি দূর থেকে আসেনি। শুধু তাই না, আমি প্রায় বলি, আমরা ভুলে গেছি অনেকে, যে বগুড়ায় কিন্তু প্রায় 10-12 ট্রাক অস্ত্র ধরা পড়েছিল 2003 সালে, 2004 সালের আগে।
এবং সেই সময় কিন্তু সেখানে প্রায় 30,000 রকেট লঞ্চার ছিল। কোনোটাই কিন্তু বাংলাদেশে তৈরি করা না, কোনো নির্দিষ্ট কোনো একটা দেশ, আমার বলতে কোনো দ্বিধা নাই, অনেকে বলেন পাকিস্তান থেকে সেই অস্ত্রের চালান এসেছিল এবং সেই সময় একে ধামাচাপা দেওয়া এবং জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার যে চেষ্টা, পুরো জিনিসটাকে ধুয়ে মুছে ছারখার করে দেওয়া, একেবারে যাতে কোনো আলামত না থাকে এবং যারা এর পেছনে ছিল তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, এইসবের সাথে ওনার কিন্তু একটা সংযোগ আমি খুঁজে পাই। ওই ধারাবাহিকতা তিনি রক্ষা করে আসছেন। তো সেই জায়গার থেকে তিনি যখন বলেন যে তিনি সার্বভৌমত্ব নিয়ে চিন্তিত, শুনতে ভালো লাগে, কিন্তু কেন জানি বিশ্বাস করতে ইচ্ছা হয় না। আমার কাছে কেন জানি মনে হয় করোনা ভাইরাসের সময় পত্রপত্রিকায় খুঁজে পাবেন যে বিএনপি নামীয় দলটির কোনো প্রত্যক্ষ সহযোগিতা, কোনো নিষ্ঠার আচ্ছাদিত কোনো সহযোগিতা কিন্তু বাংলার মানুষ পায় নাই। আপনি খেয়াল করে দেখবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যখন বিরাট বড় মূল্যস্ফীতির ভিতরে দিয়ে দেশ চলে আসছে সারা পৃথিবী, শুধু বাংলাদেশ না, সেই সময় কিন্তু বিএনপি নামীয় দলটার জায়গা থেকে সচেতনতা বলুন, মানুষকে জাগ্রত করা বলুন, মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপার বলুন, এমন কোনো ভূমিকা কিন্তু আমরা দালিলিকভাবে প্রমাণ করতে পারি না। আমার সাথে অনেকে দ্বিমত করতে পারেন, কিন্তু পত্রিকার হেডলাইন ধরে বা কোনো সমাদৃত টিভি চ্যানেলের প্রচারিত সংবাদ দেখিয়ে কেউ আমার কাছে প্রমাণ করতে পারবে না যে বিএনপি বাংলাদেশের সংকটের সময় মানুষের পাশে ছিল। এবং এখনও আমি দেখছি যে তিনি ঠাকুরগাঁয়ে গেছেন, গিয়ে নিছক বলার জন্য বলা, সংকট তৈরি করার জন্য সংকট তৈরি করা, মানুষের ভিতরে আতঙ্ক তৈরি করার জন্য তিনি এই কথা বলেছেন। তবে হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ অথবা অন্য কোনো রাজনৈতিক দলের একার ব্যাপার নয়। এটা প্রমাণিত হয়েছে 1971 সালের 26 মার্চ থেকে 16 ডিসেম্বর বঙ্গবন্ধুর নেতৃত্বে আবাল বৃদ্ধ বনিতা সকল শ্রেণী পেশার মানুষ, সকল দলের মানুষ এই দেশ মাতৃকাকে ভালোবেসে প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন, দেশ মুক্ত করেছেন। তবে হ্যাঁ, অনস্বীকার্য সত্য এটা যে মুক্তিযুদ্ধের পুরোধা সংগঠক রাজনৈতিক দল যদি কিছু থেকে থাকে তার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যখন বলেন যে আমরা আক্রান্ত হলে চুপ করে থাকবো না, এ কথা সত্য সত্য সত্য। এবং এও আমি বিশ্বাস করি যে বাংলাদেশের সার্বভৌমত্বকে যদি আঘাত করার চেষ্টা করে তাহলে কেউ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের জন্য বসে থাকবে না। বাঙালি রেজিলিয়ান জাতি, বাঙালি বহুবার স্বৈরতন্ত্র বলুন, অন্যায় অত্যাচার বলুন, সামরিক জান্তা বলুন, এর বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং শুধু যুদ্ধ নয়, জয়ী হয়েছে। 2024 সালেও বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতি, প্রবৃদ্ধি, সমৃদ্ধি এমন একটা জায়গায় পৌঁছেছে, আমরা কিন্তু চুপ করে থাকবো না। তাই আমি সেই জায়গা থেকে মনে করি নিছক সংকটের জন্য সংকট বা আশঙ্কা করার কোনো সুযোগ আসলে নাই। যদি তেমন কিছু হয় আমরা প্রস্তুত, সেনাবাহিনী প্রস্তুত, বিমান বাহিনী প্রস্তুত, নৌবাহিনী প্রস্তুত, বাংলাদেশের জনগণও প্রস্তুত। জি সৌরভ ভাই, যেটি রাশেক ভাই বলছিলেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো রাজনৈতিক দলের একার বিষয় নয়, এই বিষয়ে একটু জানতে চাই। আরেকটা হচ্ছে যে বিএনপিতে এখন হঠাৎ কমিটি বিলুপ্ত, রদবদল নানা রকম তৎপরতা আপনি লক্ষ্য করছেন, সেই বিষয়ে একটু আপনার মতামত জানতে চাই। আচ্ছা, প্রথমটা তো মোটামুটি আলোচনা হয়েছে, তবে রাশেক ভাই যে কথাগুলো বললেন এর পুরোটা সত্য হলে কিন্তু আমরা আশ্বস্ত হতে পারতাম আরও একটু বেশি। এর আগে সেন্ট মার্টিনে তাদের গোলা গেছে কিনা বা তাদের আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে কিনা, বা বাংলাদেশ ভূখণ্ডে আক্রমণ করলেই যে সবসময় আক্রমণ করলেই আক্রান্ত হলেই আক্রান্ত, তার আগে কিন্তু প্রস্তুতির বিষয় আছে যে আক্রান্ত হওয়ার সংখ্যা থেকেও কিন্তু অনেকটা প্রস্তুতি নিতে হয়। আক্রান্ত হয়তো হয়নি, কিন্তু এই যে বিচ্ছিন্ন গোলাগুলি যে সেখানে এসে বা তার কাছাকাছি এসে পৌঁছেছে এবং সেখানকার মানুষ শব্দ শুনেছে, এটি যেমন ভয়ের বিষয় যে তারা তো আসতেও পারে, কারণ সেখানে দুটি বাহিনীর মধ্যে যুদ্ধ হচ্ছে। এখন কোন বাহিনী কত দূর এগোবে, কোন বাহিনী কত দূর পেছবে, এটা আমরা জানি না। সুতরাং এটি অবশ্যই সতর্ক থাকা, নজরে রাখা এবং মানে যদি প্রস্তুতি থাকা, কারণ এর আগে স্থল সীমান্তে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে, ওপারের গোলা এসে এপারে পড়েছে, মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে। সুতরাং আমাদের সতর্ক থাকতেই হবে। দ্বিতীয় আরেকটি যে ঘটনা, সেটার সাথে বিএনপি আওয়ামী লীগের বিষয় না, যেমন কুকিচেন একটি বিচ্ছিন্নতাবাদী বলি বা সশস্ত্র সংগঠন বলি, এখন এদের কারা উস্কানি দিচ্ছে। এই কুকিচেন সম্প্রদায় মিয়ানমারে আছে, ভারতে আছে। এখন মিয়ানমারের ভারতে এটি নিয়ে কিন্তু উদ্বিগ্ন। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? যৌথভাবে
আর সব সমস্যার সমাধান কিন্তু অস্ত্র দিয়ে হয় না, শক্তি দিয়ে হয় না, রাজনৈতিক সমাধানই। বাংলাদেশও কিন্তু চাচ্ছে রাজনৈতিক সমাধান। আরেকটি বিষয় হচ্ছে যে রাশিদ ভাই যে বললেন আমাদের সেনাবাহিনী, আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের নৌবাহিনী প্রতিরোধ করবে, এই আমাদের মানে কি বাংলাদেশের, এবং সেখানে এবং আমরা মানে জনগণ। দ্বিতীয় যে প্রশ্নটি আসছেন খুবই আলোচিত বিষয়, সেটা হচ্ছে বিএনপির যে কমিটি নিয়ে, এটা কেউ কেউ বলছে মধ্যরাতের ঝড়, কেউ বলছে মধ্যরাতের তাণ্ডব, এবং এক ধরনের বড় ধরনের এই রদবদল হয়েছে। তবে সেটা দেখা যায় যে এখন এটি কী কারণে হলো। প্রথমত হচ্ছে যে বিএনপি মনে করে সরকার নানাভাবে একটা বেকায়দা অবস্থায় আছে, চাপে আছে, সেটি অর্থনৈতিক চাপে আছে এবং অভ্যন্তরীণও কিছু ঘটনা, সেটি হচ্ছে যে বেনজির কাণ্ড, আজিজ কাণ্ড, এবং আরও দেখলাম যে আরেকটি আসাদুজ্জামান মিয়া কাণ্ড। এইসব ঘটনা যখন প্রকাশিত হচ্ছে, এখন বিএনপির দুইটা হতে পারে। এক হচ্ছে নিজের ঘর সামলানোর জন্য কমিটি রদবদল করতে পারে, আর একটা হতে পারে যে সরকার 5 মাস হয়ে গেছে, বিএনপির কোনো তৎপরতা ছিল না সেই অর্থে, দু একটি দিবস পালন ছাড়া। তারা যদি আন্দোলনে নতুন করে প্রস্তুতি নেয় এবং সেখানে যদি মনে করে যে তাদের রদবদল দরকার অথবা নেতৃত্ব পাল্টানো দরকার, সেটি কিন্তু গণমাধ্যমে যেটি আসছে, যদি এটা সরকার বিরোধী আন্দোলনের ব্যর্থতা থেকে হয়ে থাকে, তাহলে ব্যর্থতার জন্য তো মধ্যম পর্যায়ের নেতারা দায়ী না, তাহলে কেন্দ্রীয় মানে শীর্ষ নেতৃত্বই দায়ী। তারা যে কৌশল নিয়েছে সেই কৌশল তাহলে সফল হয়নি, কেন হয়নি, তাহলে তাদের আত্মসমালোচনা করতে হবে। দ্বিতীয় হচ্ছে তাদের দাবি হয়তো এখন যদি ব্যর্থতা বলা হয়, তারা তো নির্বাচনের পরপরই বলে আসছে তারা তো সফল তো বরাবরই বলে আসছে, রাজপথে ভোট দিতে যায় না, এইজন্য রাজপথে নেতারা, মঞ্চে নেতারা যা বলেন, কোনো নেতা এ পর্যন্ত আত্মসমালোচনা করেন এবং সবসময় কিন্তু আপনি সেটা বঙ্গবন্ধু এভিনিউতে বলেন, ধানমন্ডি 3 নম্বরে বলেন বা নয়াপল্টনে বলুন বা বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয়, তারা তো সবসময় সফল হন। কিন্তু তারপর যে ঘটনা ঘটে, এই যে বিএনপির দুর্নীতি নিয়ে তো আমরা এই 15 বছর ধরে আওয়ামী লীগ নেতারা বলে আসছেন, কিন্তু নিজেদের ঘরতে সামলাতে পারেননি। এই সরকারের আমলে এই ধরনের বেনজির কাণ্ড ঘটবে, এটা আওয়ামী লীগের নেতারা, রাশিদ ভাই এখানে আছেন, তারাও নিশ্চয়ই 3 মাস আগে চিন্তা করতে পারেননি যে এরকম একজন পুলিশ প্রধান এই কাণ্ড করতে পারেন। পুরো বাংলাদেশ তার নিজের মনে করেছে। জি, রাশিদ ভাই, যেটা আপনি সাপ্লিমেন্ট করতে চেয়েছিলেন, আর বিএনপির যেই তৎপরতা, মধ্যরাতের ঝড় বলছেন অনেকেই, মধ্যরাতের তাণ্ডব বলছেন, তারা আন্দোলনের দিকেও যেতে চান। বিএনপির মহাসচিব বলছেন যে তারা জোরালো আন্দোলনে যাবেন। জি, সামরিক প্রস্তুতি কিন্তু আসলে 3 রকম, বুঝলেন। আমরা অনেক সময় খুব বিপজ্জনক প্রস্তাবনা দিয়ে বসি। একটা হচ্ছে যে আপনার প্রশিক্ষণ আছে, আপনার সম্পদ আছে, আপনার শক্তি আছে, আপনার অস্ত্র আছে, আপনি একটি বিশেষ পরিস্থিতিকে পর্যবেক্ষণ করার জন্য নিজেকে একেবারে সন্নিকটে অবস্থান করিয়ে 2 চোখ খুলে কান খোলা রেখে এবং সবচেয়ে বড় কথা আপনার বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তের প্রয়োগ ঘটিয়ে আপনি একটি পরিস্থিতিকে পর্যবেক্ষণে রাখলেন। এটা কিন্তু এক প্রস্তুতি, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আরেকটা প্রস্তুতি হচ্ছে আপনি তাকিয়ে দেখছেন, শুনছেন, চিন্তা করছেন, সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত আছেন, কিন্তু আপনার অস্ত্রে আপনি গুলি ভরে অস্ত্র লোড করে কাঁধে ঝুলিয়ে রেখেছেন। এখন কাঁধে যে অস্ত্র ক্যারি করা যায় সেটা কাঁধে ঝোলাবেন, যেটা কামান, যেটা হেভি মেশিন গান, সেটাও গুলি ভরে আপনি সেটা যেভাবে থাকার দরকার সেভাবে করে রাখলেন। আর তৃতীয় যে প্রস্তুতি, সেটা খুব বিপজ্জনক। না বুঝলে, না অনুভব করলে অকারণেই আরো বড় বিপদ নিয়ে আসতে পারে। সেটা হচ্ছে অস্ত্রে গুলি ভরলেন, তাক করলেন, ইংরেজিতে বলে কক করলেন বা লোড করলেন, করে গুলি না মেরে আপনি যার দ্বারা আক্রান্ত হতে পারেন মনে করছেন তার দিকে অস্ত্রটা তাক করে রাখলেন। সেখান থেকে কিছু না হওয়ার হলেও অনেক বড় কিছু হয়ে যেতে পারে। আমি আশা করি আমি বুঝাতে পারছি। সুতরাং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মোকাবেলা করার সবচেয়ে বড় অস্ত্রের নাম ধৈর্য এবং অন্তর্দৃষ্টি। এটা শুধু খালি চোখ দিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। সুতরাং আমি মনে করি বাংলাদেশের সামরিক বাহিনীর প্রত্যেকটি বাহিনীর
বিচক্ষণ প্রজ্ঞাবান সেনাপ্রধানরা আছেন, বাহিনী প্রধানরা আছেন, তাদের উপরে একটু আমাদের আস্থা রাখতে হবে। সবচেয়ে বড় কথা, এই 3 বাহিনীর প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু ফুল বা গোলাপ দিয়ে নয়, একটি সশস্ত্র যুদ্ধ করার মধ্যে। ঠিক একইভাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বিভিন্নবার বিভিন্ন সংকটকালীন সংবেদনশীল অতি স্পর্শকাতর পরিস্থিতিকে মোকাবেলা করে আসছেন। সুতরাং আই থিংক 2 মিনিট আমরা নিজেরা খুব বেশি এই সংকটকে নিয়ে আলোড়ন তৈরি না করে সবাইকে ধৈর্য ধারণ করার জায়গাটায় যদি সহযোগিতা করি, এটা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সেবা দেওয়া হবে, এটা আমার বিশ্বাস। আমার সাথে অনেকে দ্বিমত করতে পারেন। আর বললাম না, যুদ্ধ করেন, লেখাপড়া করেন, রাজনীতি করেন, যাই করেন, সব জায়গায় জয় পরাজয় আক্রান্তের ব্যাপার থেকে যায়, কিন্তু ধৈর্যের উপরে কোনো অস্ত্র আসলে পৃথিবীতে তৈরি হয় নাই। ধৈর্য ধৈর্য ধৈর্য, সেটা সেনাবাহিনীর জন্য হলো ধৈর্য, রাজনীতির জন্য হলো ধৈর্য, মির্জা ফখরুল সাহেব বা বিএনপির জন্য হলো ধৈর্য। 2 নাম্বার, আপনি আজকে দুর্নীতির কথা তুলেছেন, 100% আমি একমত যে আজকে যে দুর্নীতির ঘটনাগুলো বেরিয়ে আসছে কোনোভাবে এটা আমাদের সরকারকে সহযোগিতা করে না। এবং আমি এটাও মনে করি যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার অর্জনের উচ্চতা যদি সেই পরিমাণ না হতো, অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যদি হিমালয় পর্বত প্রমাণ উন্নয়ন তিনি যদি না করতেন বা তার যে অর্জন না থাকতো, তাহলে এই কয়েকজন দুষ্টু লোকের যে কর্মকাণ্ড, তাতে অবশ্যই আমরা ক্ষমতা থেকে পড়ে যেতাম এবং আমরা বিব্রত তো শুধু হতাম না, বিপদের সম্মুখীন হতাম। তবে আল্লাহর অশেষ রহমত যে 1975 সালের 15 আগস্টের পরে আর যতগুলো সরকার এসেছে তারা সকলে মিলে যত না কাজ করেছে বাংলাদেশের মানুষের জন্য, আওয়ামী লীগ সরকার, জননেত্রী শেখ হাসিনা সরকার তার থেকে অনেক বেশি কাজ করেছেন। তবে হ্যাঁ, এখন যদি এর লাগাম আমরা টেনে না ধরি, বারবার আপনি পর্বত প্রমাণ ভালো কাজের উসিলা বা দোহাই দিয়ে আপনি মানুষের মন শান্ত রাখতে পারবেন না। আর বিএনপির কথাটা বলতে চাই, বিএনপি ক্ষমতায় নাই, কিন্তু বিএনপিতে দুর্নীতি এখন আছে। আপনারা নিজেরাই অনেকবার কভার করেছেন, মনোনয়ন, বাণিজ্য সবকিছু মিলিয়ে। এবং শুধু তাই না, এর আগের দুর্নীতিগ্রস্ত যারা ছিল তাদেরকে কিন্তু নেতৃত্ব থেকে এখন সরানো হয়নি। সুতরাং নিজেরাই দুর্নীতির আচ্ছাদিত অবস্থায় থেকে আসলে খুব বেশি যে ভালো কোনো যুদ্ধ তৈরি করতে পারবে। জি সোহরাব ভাই, আমরা একেবারে শেষের দিকে 1 মিনিট সময় আছে নাকি? আগামীকাল ঈদুল আজহা, সবাই আনন্দের সঙ্গে স্বস্তির সঙ্গে ঈদ পালন করুক এবং মানুষ শান্তিতে থাকুক, স্বস্তিতে থাকুক, বাইরের এবং ভিতরের কোনো রকম বিপদ সম্মুখীন না হই। আমরা সবাই মিলেই দেশটাকে এগিয়ে নিতে হবে, সবাই মিলেই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, বহিঃশক্তির আক্রমণের বিরুদ্ধেও যুদ্ধ করতে হবে। কিন্তু রাশেক ভাই যে দুষ্ট চক্রের কথা বললেন, রাশেক ভাই দুষ্টু চক্রের কথা বললেন যে সরকারের এই যে এখন যেগুলো বেরিয়ে আসছে বেনজির থেকে শুরু করে, তারা শেখ হাসিনা দেশটাকে এমন একটা উচ্চতায় নিয়ে গেছেন, যদি সেই উচ্চতায় না থাকতো তাহলে হয়তো অনেক সরকারও পড়ে যেত। না, রাশেক ভাই তো আমি ধন্যবাদ জানাবো তাকে, এই যে স্বীকার করেছেন যে এই সরকারের মধ্যে, এই প্রশাসনের মধ্যে দুষ্টচক্র ছিল এবং দুষ্টচক্র ধরা পড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সবাইকে ধরা পড়ছে, এই 2-4টি কি আছে না আরও আছে? কারণ আমাদের এটি কিন্তু আওয়ামী লীগ, এটি কোনো সরকার নির্বিশেষে, মানে প্রশাসন এমন কি বলে এক ধরনের দৈত্য হয়ে গেছে, যেটা আওয়ামী লীগের মতো এত প্রতাপশালী দলও তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, যে কারণেই বেনজির তৈরি হয়েছে। জি রাশেক ভাই, আওয়ামী লীগ সরকারটা আওয়ামী লীগের এবং শেখ হাসিনা, কিন্তু প্রশাসন শেখ হাসিনা বা আওয়ামী লীগের নয়। কেন? কারণ যেই কজনের নাম আপনি বললেন সকলের চাকরি জীবন শুরু হয়েছে 35 বছর আগে, আওয়ামী লীগ ক্ষমতায় 15 বছর ধরে। তার মানে প্রশাসনের ধারাবাহিকতায় এই দানবীয় অপশক্তি তৈরি হয়েছে। সুতরাং এই কৌশল বা এই কাজ করার দক্ষতা তো আওয়ামী লীগ এসে চক দিয়ে আইকা স্লেটের মধ্যে শিখায় নাই। প্রশাসনটি কিন্তু চলে পারপেচুয়ালি। তার মানে কোনো একটি দুষ্টু সংস্কৃতির কারণে আমাদের দেশের প্রশাসন যন্ত্রে এটা নিহিত আছে, এটাকে মোকাবেলা করতে হবে এবং দুরূহ কাজ। কিন্তু একেবারে ঢালাওভাবে বলে দিলেন যে এই প্রশাসন সরকার আওয়ামী লীগের, সরকার শেখ হাসিনার। প্রশাসন অবশ্যই আওয়ামী লীগের নয়, অবশ্যই শেখ হাসিনার নয়। তবে যে সরকারে থাকবে তার কথা সরকার জি যন্ত্রকে শুনতে হবে। রাশেক ভাই, সোহরাব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।